নমস্কার। এটি আমাদের সিমলা তীর্থন মানালির তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্বে আমরা দেখেছি যে আমরা হায়দ্রাবাদ থেকে দিল্লি থেকে সিমলা, সিমলা থেকে তীর্থন থেকে মানালি এই জার্নিটা কভার করেছি। সঙ্গে আমরা সিমলার কিছুটা সাইট সিন, তীর্থন ভ্যালিটা, জিবি জেলোরি পাসটা আর মানালির মাল রোডটা, এইগুলো আমরা প্রথম দুটি পর্বে দেখেছি। আমি ভিডিওর লিঙ্ক দুটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা আমরা এখন জাস্ট আটল টানেল থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এখন শিশুর দিকে যাচ্ছি। এই সামনে যে ব্রিজটি রয়েছে, ব্রিজটি ক্রস করলে আটল টানেলের এপাশের পার্কিংটা রয়েছে। এখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ, দাঁড়িয়ে তারপর এখান থেকে আমরা শিশুর দিকে এগোবো। গুড আফটারনুন। আমরা অটল টানেল ক্রস করলাম, ক্রস করে এই পাটটায় দাঁড়িয়েছি, ওই অটল টানেল। এবার আমার বাঁ দিকে শিশু, আমার ডান দিকে কোকসার বন্ধ। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আমার ফ্যামিলি ওদিকে গেছে, আসছে এক্ষুনি। ড্রাইভারের সঙ্গে কথা বলে আমরা এখন শিশুর দিকে যাব। শিশুতে ভালো বরফ পাওয়া যাবে, এখানেও ভালো বরফ, শিশুতে আরও বেশি। আর একদম বরফের হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে এখন। যখন ইনিশিয়ালি নেমেছিলাম ততটা লাগেনি, কিন্তু আমরা নামার পরে একটু বৃষ্টি হলো ঝিরঝির করে, বৃষ্টির সঙ্গে কিছুটা তুষারপাতও হলো, স্নোফল। জাস্ট কিছু সেকেন্ডের জন্য, বেশিক্ষণের জন্য না। ক্যামেরা অন করার আগেই শেষ হয়ে গেছে। তারপরে একদম ঠান্ডা বরফের হাওয়া দিতে আরম্ভ করেছে, প্রচণ্ড ঠান্ডা। হাত ফাত জমে যাচ্ছে, কথা বলতে পারছি না ঠিক মতো, ঠোঁট কাঁপছে। এই হচ্ছে জায়গা, আটল টানেল জাস্ট ক্রস করে এপারটা। এটা পার্কিং, সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর এইদিকে পাহাড় পুরো সাদা হয়ে গেছে। এখানে একটা নদী চলছে, ও খুব ঠান্ডা। আমরা ওদিকে যাব। শিশু ওই আসছে, ওরা হাতে বরফ নিয়ে। আমার মেয়ে ওটা কি হাতে? চলো চলো, ওটো গাড়িতে। আমরা রওনা দিলাম শিশুর উদ্দেশ্যে। এখান থেকে শিশু যেতে মিনিট 15-20 লাগবে। এই বাঁহাতে চেনাব নদী, এর পাশ বরাবর আমরা শিশুর দিকে যাব। কেউ যদি মানালি থেকে শিশু আসতে চান, গাড়ি ভাড়া করতে চান, গাড়ির সাইজ অনুযায়ী, সিজন অনুযায়ী গাড়ির রেট আপ ডাউন করে, তাও মোটামুটি 2,500 থেকে 4,000 টাকার মতো খরচা পড়ে। রাস্তার দুধারে উঁচু বরফ, পাঁচিলের থেকে উঁচু, রিসেন্টলি জেসিবি দিয়ে ক্লিয়ার করিয়েছে। যখন সোলাং পর্যন্ত টুরিস্টদের অ্যাক্সেস ছিল, তখন এই রাস্তাটি বন্ধ ছিল টুরিস্টদের জন্য। সোলাংয়ের বরফটা কমে যেতে এই দিকটা খুলে দেয়। আটল টানেল ক্রস করে ডানাতে একটা পয়েন্ট রয়েছে যেখানে টুরিস্টরা বরফ এনজয় করতে পারেন। আমরা দেখলাম ওখানে প্রচুর টুরিস্ট, পুরো জায়গাটা কনজাস্টেড। ওই জন্য ভাবলাম ওখানে সময় নষ্ট না করে শিশুর দিকে যাব। আশা করছি শিশুতে টুরিস্টের পরিমাণ একটু হলেও কম হবে, যাতে জায়গাটা আমরা এনজয় করতে পারি। আমরা শিশু পৌঁছলাম, চারিদিকে বরফ, এদিকটা পুরো গাছের মধ্যিখানে বরফ। আমরা শিশু প্রথমবার এলাম এখানে। না এলে, না ফিল করলে, ভিডিওর মাধ্যমে বা বলে এই জায়গাটাকে বোঝানো সম্ভব নয়। যেদিকে তাকাচ্ছি সেদিকে সাদা, মাটি দেখা যাচ্ছে না বললেই চলে। আমরা সামনের দিকে এগোবো, ওখানে টুরিস্টদের স্পট। টুরিস্টের পরিমাণ আটল টানেলের ওখানের টুরিস্টদের পরিমাণের থেকে তুলনামূলকভাবে কম, তা আমাদের এসে লাভই হয়েছে।
এখন আমাদের নামার একটা জায়গা খুঁজতে হবে, খুব সাবধানে নামতে হবে এখানে, নইলেই পা স্লিপ। বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, ওই স্কেটিং, তারপরে টায়ারের মধ্যে একটা সেই স্লাইড করার একটা ব্যাপার, বল একটা বিশাল বড় বলের মধ্যে ঢুকিয়ে দেবে, তারপর রোল হবে। আমি অত নামগুলো জানি না। এখানে দুটি দোকান রয়েছে, দুখানাই দোকান, পার্মানেন্ট দোকান, আর টেম্পোরারি দোকান ভিতরে কিছু রয়েছে বরফের মধ্যে। তো এই সমস্ত জায়গাতে ওই চা, কফি, ম্যাগি, মোমো এই সব পাওয়া যাবে, স্ন্যাক্স আইটেম। এই পার্মানেন্ট দোকান দুটোয় কিছু কুচকাচ বরফের জামা কাপড় রয়েছে, যেমন ওই গ্লাভস, মাফলার, টুপি। এবার আমি নামবো এখান থেকে আস্তে আস্তে। হাঁটতে খুব অসুবিধে বরফের মধ্যে, পা প্রচুর ঢুকে যাচ্ছে বরফে। আমার মতো পাবলিক যাদের ওজন বেশি, তাদের পক্ষে বরফে হাঁটাটা একটু চাপের। একটু এদিক থেকে ওদিক হলেই পা একদম হাঁটু পর্যন্ত ঢুকে যাবে শার্ট করে। খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ বরফের জায়গায় জায়গায় নিচে ফুটো থাকে, ফাঁকা থাকে, ফাঁপা, সেখানে পাটা আটকে যায়। তবুও যেহেতু টুরিস্টের জায়গা, সেই জন্য এখানে রিস্কটা কম। অন্যান্য জায়গায় যেখানে টুরিস্টের আনাগোনা কম, সেখানে এই রিস্কটা বেশি। ছোট ভাইটি গ্লাভসটা মানালি থেকে নিলাম, বললো ওয়াটারপ্রুফ, কিন্তু নয়। এখানেও খুঁজলাম, এই দুটো দোকানে পেলাম না। তখন আপাতত মায়ের গ্লাভস নিয়েই এনজয় করবে। সবাই খুব খুশি, বরফের ওপর টাইম স্পেন্ড করছে। আমরা ছোটবেলায় বালির ওপর খেলেছি, এখন বরফের ওপর লাফাচ্ছি, ভেবেও ভালো লাগে। এখানে এই বরফের ওপরেই ছোট ছোট টেম্পোরারি চায়ের দোকান খোলা রয়েছে, বসার জায়গা রয়েছে, ওখানে বসে কিছুটা রেস্ট নেওয়া, চা খাওয়া, কফি খাওয়া, ফটোগ্রাফি, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি, এই করে মোটামুটি ঘন্টা 2-3 আরামসে কেটে যাবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই। রোদ হলে একটু ঠান্ডাটা কম লাগতো, যেহেতু মেঘলা হয়ে আছে, ঠান্ডা বরফের বাতাস দিচ্ছে, ওই জন্য ঠান্ডাটা ভালোই লাগছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা নেই, এটা খুব ইম্পর্টেন্ট। খুব ঠান্ডা। ভিড় ভালোই ভিড়, তবুও কম্পেয়ার টু আটল টানেল ভিড়ের পরিমাণটা কম এখানে। বরফের ওপর সময় কাটাতে কার না ভালো লাগে? একটু স্নোবল নিয়ে তো খেলা যেতেই পারে, কিন্তু আমার হাতে গ্লাভস নেই, বেশিক্ষণ হাতে বরফ রাখা যাচ্ছে না। রাজু, কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ব্যাপক অভিজ্ঞতা একদম। এক্ষুনি বরফে হাঁটু পর্যন্ত ঢুকে গেছিল, একটা পা, বাঁ পা, আর টেনে বার করতে পারছিলাম না। তারপর 4 জন ভদ্রলোক এলেন, 2 জন লাঠি নিয়ে এলেন, সেই বরফ খুঁড়ে 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 কত মোটা করে তারপর আমাকে ওনারা টেনে বার করলেন। আমি তাহলে হয়ে গেল, পাটা এবার রেখে যেতে হবে এখানে। একদম ফেসে গেছি, টানছি, পা বেরোচ্ছে না। তো যাই হোক, অল ওয়েল নাও। এখানে মোটামুটি আমরা 2.5 ঘন্টা ছিলাম। এবার ফেরার পালা। আমরা এখান থেকে হোটেলের দিকে রওনা দেব। আমরা সোলাঙে দাঁড়ালাম, আমার মেয়েরা ভুট্টা খাবে।
বোটটা অর্ডার দিয়ে এটা সুলাংয়ের ভিউটা। সপ্তাহখানেক আগেও এই জায়গাটা পুরো সাদা ছিল, বরফ গলে গেছে, বরফ নেই, এখন টুরিস্টও নেই, সবাই এখন আটল টানলের দিকে। তা আমরা এখানে সময় নষ্ট করবো না, আমরা এখানে জাস্ট ভুট্টাটা নেব মেয়েদের জন্য, নিয়ে আমরা এখান থেকে আবার হোটেলের জন্য স্টার্ট করব। গুড মর্নিং ফ্রম মানালি। এখন স্নোফল হচ্ছে এখানে, দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না ক্যামেরায়। স্নোফল সকাল থেকে বৃষ্টি, তার সঙ্গে স্নোফল। এই সামনের পুরো পাহাড়টি সাদা হয়ে গেছে স্নোফলে। কাল পর্যন্ত এটা নর্মাল ছিল, এই পাহাড়টা, এই পাহাড়টা, এই পাহাড়গুলো সব সাদা হয়ে গেছে, এই গাছপালা সব সাদা। এদিকটা হয়নি, ওই পাশটা একটু উপরের দিক, ওদিকে স্নোফলটা, স্নোগুলো দাঁড়িয়ে গেছে। এদিকে যে স্নোফলটা হয়েছিল এখানে গলে চলে গেছে। অপূর্ব দেখতে লাগছে, আর সেইরকম ঠান্ডা। এখনো ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে। আমাদের তো আজকে লোকাল সাইট সিন করার কথা ছিল, জানি না কি হবে। বাড়িতে আটকে থাকবো, মানে হোটেলে আটকে থাকবো না, বেরোতে পারবো, কারণ ফ্যামিলি আছে, বাচ্চারা আছে, ওরকম ছাতা নিয়ে যাওয়া সম্ভব নয়। দেখা যাক, এখনো পুরো মেঘলা ওয়েদার, এখানে কুয়াশা ভরে আছে, একদম বরফের হাওয়া। গুড আফটারনুন। বৃষ্টি কমেছে, স্নোফল বন্ধ হয়েছে, এখন আমরা বেরোচ্ছি লোকাল সাইট সিন করতে। এখানে যাব আমরা মেনলি, আমাদের দেখার ইচ্ছে যেটা হিড়িম্বা টেম্পল, পাইন ফরেস্টের মধ্যে এখানে একটি টেম্পল, ওখানে আমরা যাব দেখতে। তারপরে আনুষাঙ্গিক যা সাইট সিনগুলো আছে সেগুলো করব। তারপরে ড্রাইভার আমাদের মল রোডে নামিয়ে দেবে, ওখানে কুচকাচ পরিবারের যা শপিং সেগুলো করে ওখান থেকে ব্যাক টু হোটেল। খুব ঠান্ডা, একেবারে বরফের মতো হাওয়া, বরফ। মানে সামনে আমি যেটা দেখলাম, পাহাড়ের গায়ে পুরো বরফ জমে রয়েছে একদম, স্নোফল হওয়ার পরে ঠান্ডা বাতাস, চিল্ড হাওয়া, পুরো কুয়াশা ভর্তি। এখন বেরোবো, এখনো ঝিঝির করে বৃষ্টি পড়ছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব নেক্সট হিড়িম্বা টেম্পল। এখানে ভালো ভালো নয়, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমরা গাড়ি থেকে নামলাম, হিড়িম্বা টেম্পল যাচ্ছি পায়ে হেঁটে। আমাদের গাড়িটা পিছন দিকে নামিয়েছে, কি রাস্তায় কাজ হচ্ছে বলে। হিড়িম্বা টেম্পল, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমরা শেডে এসে দাঁড়াচ্ছি, উপরে উঠবে না। বাকিদের জন্য অপেক্ষা, ওরা টুকটাক কিছু কেনাকাটা করছে। ভালো ঠান্ডা, কথা বলতে অসুবিধা হচ্ছে। এটা মেন গেট, মন্দিরে ঢোকার গেট। এখানে এটা মন্দিরে ঢোকার লাইন, এইখান দিয়ে শুরু হয়ে ওই পিছন দিয়ে গিয়ে ওই ঘুরে এই বাঁ হাতে হচ্ছে এন্ট্রান্সটা। লম্বা লাইন মন্দিরে ঢোকার। এটা মন্দির প্রাঙ্গণের সাইডে একটি পার্ক বা গার্ডেন, পাইন ফরেস্ট, বিশাল লম্বা লম্বা পাইন গাছের ফরেস্ট। এটা টিকিটের মূল্য এই পার্কে ঢোকার। এখানে একটা চা, কফি, স্ন্যাক্স
জুস দোকান রয়েছে, ওই নিচে মন্দির, ওইখান দিয়ে আমরা এলাম ঘুরে, এইখানে দোকান। আমি এখন পাইন গাছের জঙ্গলে, পাইন ফরেস্ট। বৃষ্টি ভেজা দুপুর, চারিদিকে জল কাদা প্যাচ প্যাচ করছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমাদের এমনি হোটেল থেকে বেরোতে দেরি হয়ে গেছিল, যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল, ভালো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা ধরতে আমরা বেরোলাম, কারণ বাচ্চা রয়েছে সঙ্গে। এবার ওই বৃষ্টিতে ভিজে ঘোরাটা আমরা উচিত মনে করিনি। সেই জন্য এই মানালির যে লোকাল সাইট সিন রয়েছে, আমরা অলরেডি 2022 সালে করে গেছি, তা আমাদের কাছে এই হেডিম্বা টেম্পলটা বেস্ট লোকাল সাইট সিনের মধ্যে। এই জন্য আমরা ঠিক করেছিলাম কোথাও যাই না যাই, এই হেডিম্বা টেম্পলে আমরা আসবো, এসে এখানে ঘন্টাখানেক সময় কাটাবো। এই পাইন ফরেস্টে ঘন্টাখানেক সময় কাটাতে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, খুব শান্ত জায়গা। যেহেতু আজকে জল কাদা ঝিঝির করে বৃষ্টি পড়ছে, ওই জন্য অতটা আমরা এনজয় করতে পারলাম না। অন্যান্য দিন যখন শুকনো থাকবে তখন এখানে খুব সুন্দর এনজয় করা যাবে। তো যাই হোক, আমরা এখন এখানে ঘন্টাখানেক থেকে মন্দিরটা ঘুরে আমরা এখান থেকে মাল রোডের দিকে এগোবো। মাল রোডে কিছু ওই ফিনিশিং টাচ যেটা বলে, লাস্ট কিছু শপিং বাকি রয়েছে, ওগুলো করব, করে আমরা হোটেলের দিকে রওনা দেবো। কালকে আর্লি মর্নিং আমরা এখান থেকে বেরিয়ে দিল্লি যাব। দিল্লিতে এক রাত্রির কাটাবো, কাটিয়ে তারপরের দিন সকালবেলা বিকেলবেলা আমাদের ট্রেন হায়দ্রাবাদের জন্য। গুড ইভিনিং। আমরা আজকে পৌঁছলাম দিল্লি। আমরা যে দিল্লিতে থাকবো, তা আমরা এখানে একটি হোটেলে, স্টেশনের কাছে আমরা হোটেলে চেক ইন করেছি এক রাত্রির জন্য। এখন ঘড়িতে 7:15। আমরা একটা অটো করে ইন্ডিয়া গেট যাচ্ছি। ইন্ডিয়া গেটে কিছুটা সময় কাটাবো, কাটিয়ে ওখান থেকে বেরিয়ে একটা কোথাও ডিনার করে আজ রাতে বিশ্রাম। এই হচ্ছে দিল্লির ট্রাফিক, চারিদিকে শুধু অটো। এটা স্টেশনের এক্সিট গেট। আর এইটি হচ্ছে এন্ট্রি গেট। আমরা স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। এখান থেকে ইন্ডিয়া গেট যেতে মোটামুটি মিনিট 10-15 লাগবে। ভাড়া নিল 150 টাকা। আমরা দুটো অটো করেছি, একটায় আমার ফ্যামিলি আছে আর একটায় রাজু ফ্যামিলি। ওরা এগিয়ে গেছে। রাস্তাঘাট তো খুব সুন্দর দেখছি। রাতে দিল্লি ভালোই লাগছে দেখতে। জানি না, হয়তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা খুব সুন্দর। আমরা পৌঁছলাম ইন্ডিয়া গেট, আসতে মিনিট 10 লাগলো। আমার পিছনে এদিকে একটা পার্ক মতো আছে, আর আমার সামনে হচ্ছে এই ইন্ডিয়া গেট। রাস্তাটা ক্রস করে এলাম, কিন্তু এখান থেকে সোজা ঢোকার জায়গা নেই। আমাদেরকে বাঁ হাত ধরে সোজা এগিয়ে গিয়ে এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এই জায়গাটা বিশাল জায়গা, বিশাল পার্ক মতো করা রয়েছে, খুব বড়। ভেতরে কোনো ভেহিকেল অ্যালাউড নেই। মোটামুটি বাচ্চাদের হাত ছেড়েই হাঁটা যাবে এখানে। ওরাও দৌড়ে বেড়াক। আমার মেয়েরা সামনে দৌড়ে চলে গেছে, আমি ধীরে ধীরে ক্যামেরা করতে করতে এগোচ্ছি। দুদিকে বড় বড় পার্ক, এই ইন্ডিয়া গেট। ওই সামনে যেটা, ওটা একটা নেতাজি স্ট্যাচু, ঠিক ইন্ডিয়া গেটের সামনে। এটি নেতাজি স্ট্যাচু, উল্টো দিকে ইন্ডিয়া গেট।
ভিড় ভালোই, আজকে সোমবার, তবুও প্রচুর পরিমাণ লোকজন আছেন এখানে। ভেতরে কোনো জল বা স্ন্যাক্স বা কোনো অপশন আমি দেখলাম না। আচ্ছা দাঁড়াবো। এটা উপরে লাগা, ওটা কিছু কর। ভিডিও করছো? কাজ করো না? ওকে, ওর ওইটা পড়েছে। ইন্ডিয়া গেট দেখে আমরা বাইরে বেরোলাম। এখানে অনেক স্ন্যাক্সের দোকান রয়েছে, ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, পপকর্ন, জলের বোতলও আছে এখানে। এখান থেকে জল নিয়ে ভিতরে যেতে হবে, কারণ ভেতরে কোনো জলের ব্যবস্থা নেই। তা আমরা এখানে হালকা করে কিছুটা স্ন্যাক্স এনজয় করলাম। সন্ধ্যেটা ভালোই কাটলো ইন্ডিয়া গেটে। আমরা এবার একটি হোটেলের দিকে যাচ্ছি, যেখানে রাতে ডিনার করব। এটা একটা সাবওয়ে টাইপের, খুব সুন্দর বানিয়েছে সাবওয়েটা। ছুটি 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 হয়ে গেল, এই ঘুরতে যাব। আর 10 দিন বাকি, আর 5 দিন বাকি, আর 4 দিন বাকি। এই কাউন্টডাউন, এই আনন্দটাই ভালো। একবার ছুটি স্টার্ট হয়ে গেল মানে হুশ করে ছুটির দিনগুলো কেটে যাবে। এই 10টা দিন যে কি করে কেটে গেল আমরা টেরই পেলাম না। লাস্টের দিনটা মানালিতে বৃষ্টিতে ম্যাচাকার করে দিল, তাছাড়া বাকি খুব সুন্দর ছুটি আমাদের কেটেছে। এরকম ছুটি বছরে একটা করে করাই আছে আমাদের দৈনন্দিন ব্যস্ততা জীবন থেকে। যাই হোক, কালকে আমাদের ট্রেন, ব্যাক টু নর্মাল লাইফ, স্কুল, অফিস। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। খুব শিগগিরই আবার বেড়াতে যাব, ইচ্ছে আছে, প্ল্যান করছি। সেটা আবার পরের ভিডিও যখন আপলোড করব তখন আবার দেখা হবে। সঙ্গে থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।